নো সাউন্ড হবে না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ স্যার। আজকে তোমাদের পার্টিসিপেন্টের অবস্থা খুব ভালো মনে হচ্ছে না। দেখলাম মেসেজ সিন করছে অল্প কয়েকজন। কি শীত পড়ে গেছে তোমাদের? কি বলো কারিমা? হ্যালো। জি স্যার। ওই তোমাদের উপস্থিতি কমে যাচ্ছে কেন? শীত পড়ে গেছে কিনা? শীত বেশি লাগে? না তো স্যার, লাগে না তো। তাহলে এত উপস্থিতি উপস্থিতি কম কেন ক্লাসে? আচ্ছা স্যার, মেসেজ দিচ্ছি গ্রুপে। আচ্ছা। তাহমিনা, জি স্যার। সবগুলো পড়েছো? বিশদ আয় বিবরণীর এবং সংরক্ষিত আয় বিবরণীর সবটা কি পড়েছো? জি স্যার। বলতে পারবা? জি স্যার। বিকৃত পণ্যের ব্যয়ের সবটা বলো, বিকৃত পণ্যের ব্যয়। জি স্যার, না স্যার। বিকৃত পণ্যের ব্যয় সব দিছিলাম না, বিকৃত পণ্যের ব্যয় নির্ণয়। হ্যাঁ, জি স্যার। প্রারম্ভিক মূল্য যোগ নিট ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ, তাহলে বের হবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তার সাথে বাদ দিব সমাপনী মজুত পণ্য আর আগুনের বিনষ্ট পণ্য, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। ভেরি গুড। ক্রয় সংক্রান্ত খরচগুলোর নাম বলতে পারবা? ক্রয় সংক্রান্ত, আহ, জি স্যার। পরিবহন, মজুরি, আমদানি শুল্ক, ডক চার্জ, তারপরে পণ্যের জাহাজ ভাড়া। ওকে, ভেরি গুড। কারিমা, তুমি কি আয় বিবরণীর ছকটা বলতে পারবা কারিমা? বিশদ আয় বিবরণীর ছকটা। তার বিশদ বিবরণী হ্যাঁ হ্যাঁ। ঠিক মজুত পণ্য যোগ নিট ক্রয়, তারপর হচ্ছে মজুরি, রপ্ত আমদানি শুল্ক, ডক চার্জ, বলে যাও। ঠিক আছে। প্রত্যক্ষ খরচ, যত রকম প্রত্যক্ষ খরচ সব আসবে। আর হ্যাঁ। তারপর সবগুলো করে মাইনাস করে দেবো। ওকে, ভেরি গুড। তখন কি বের হবে? তখন মোট মুনাফা বের হবে। মোট মুনাফার পরে কাজ কি? তখন মোট মুনাফার সাথে নিট বিক্রয় যোগ, তারপর হচ্ছে পরিচালন ব্যয় বাদ, তারপর অন্যান্য আয়। থামো 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 বোকামি। বিক্রয়ের সাথে তো বিক্রিত পণ্যের ব্যয় বাদ দেওয়ার পরে মোট মুনাফা আসলো, তাই না? নিট ক্রয় তো বাদ, স্যার, নিট বিক্রয় বাদ দিব কেন? নিট বিক্রয় থেকে তো তুমি বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিবা, তখনই তো মোট মুনাফা আসবে নাকি? আচ্ছা, ধন্যবাদ। রামি সানাওয়াল, তুমি কি আয় বিবরণীর সবটা পড়েছো? রামিশা। আচ্ছা মায়মোনা, তুমি আমায় শুনতে পাচ্ছ? মাইমুনা, তোমরা কথা বলো, আওয়াজ রেসপন্স করো। রেসপন্স না করলে হবে না, শুধু ক্লাসে অ্যাটেন্ড করলেই তো হবে না, পড়াগুলো পড়তে হবে। আমি বারবার তো বলছি আর্থিক বিবরণী, এটা একটা বৃহৎ চ্যাপ্টার।
অনেক গুরুত্বপূর্ণ। এখানে তোমাদের জন্য 20 নাম্বারের প্রশ্ন থাকে এক একটা চ্যাপ্টারে, পত্রে। ফার্স্ট পেপারে 20, সেকেন্ড পেপারে 20, মোট 40 নাম্বারের এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। যাই হোক, তোমাদের জন্য যে প্রিভিয়াস ক্লাসগুলোতে আয় বিবরণীর যে শখ দিয়েছি, তোমরা শখ অবশ্যই পড়ে নেবা। শখ না পারলে অঙ্ক পারবা না। আমি চাচ্ছিলাম যে তোমাদেরকে পুরোপুরি শখটা শেখানোর পরে এবং আর্থিক বিবরণী কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলোতে অঙ্ক করতে গেলে তোমাদের প্রবলেম হওয়ার কথা, এরকম বিষয়গুলো তোমাদের সঙ্গে শিখিয়ে তারপরে আমি অঙ্কতে যাব। তো তোমরা অঙ্ক সম্পর্কে তোমাদের যদি কোনো মতামত থাকে, তোমরা আগে পারো বা কিরকম পারো, যদি তোমরা আমাকে শেয়ার করো, তাহলে এই ক্ষেত্রে কাজটা সহজ হবে। তোমরা সবাই বলো দেখি, তোমরা আর্থিক বিবরণী কেমন পারো? ফার্স্ট পেপারে করেছো যেটা, সেটা কেমন পারো তোমরা? তোমরা আনমিউট করে কথা বলো যে ফার্স্ট পেপারের আর্থিক বিবরণী তোমরা পারো কিনা। জি স্যার, পারবো। অনেক আগে করা হয়েছে তো তো উম, একটু একটু ভুলে গেছি, কিন্তু দেখলে পারবো অঙ্ক পারবা? করতে। ফাইন। তো যেহেতু তোমরা আর্থিক বিবরণী আগে করেছো, হয়তো এখন আলোচনা করলে বা দেখলে তোমাদের মনে পড়বে, তো সেহেতু আমি চাচ্ছি তোমাদেরকে যে দ্বিতীয় পত্রে করতে গেলে মানে আর্থিক বিবরণীর যে যে জায়গাগুলোতে প্রবলেম হয়, আমি সেই জায়গাগুলো তোমাদের সাথে আগে আলোচনা করব। আর কিছু গুরুত্বপূর্ণ সমন্বয় রয়েছে, যে সমন্বয়গুলো পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে আসে এবং যেখানে স্টুডেন্টদের সাধারণত ভুল হয়ে থাকে, এরকম সমন্বয় কয়েকটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করে তারপরে চাচ্ছি আমি প্র্যাকটিক্যালি অঙ্ক করতে। কারণ এই সমন্বয়গুলোতে ম্যাক্সিমাম টাইমই যারাই অঙ্ক করে তাদের যে জায়গাগুলোতে ভুল হয় সাধারণত, যেটা আমাদের অভিজ্ঞতা বলে, তো সেই জায়গাগুলো আমি তোমাদের সাথে আগে বিস্তারিত আলোচনা করে নিচ্ছি। তারপরে আমি তোমাদের সাথে সরাসরি অঙ্কে চলে যাব। না, শুধু শুধু অঙ্ক করাইলে কোনো লাভ হবে না, কারণ শুধু অঙ্ক করাইলে তাৎক্ষণিক করতে পারবা, মনে থাকবে, পরক্ষণে আবার ভুলে যাওয়া। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং গুরুত্বপূর্ণ লেনদেন এবং সমন্বয়গুলো নিয়ে আমি তোমাদের সাথে আগে আলোচনা করতে চাই। তোমরা কি বলো? জি স্যার। ওকে, ফাইন। দেখো, এখানে গত ক্লাসে দিয়েছিলাম সংরক্ষিত আয় বিবরণীর একটা ছক আমি তোমাদের দিয়েছি, যে তোমরা পড়েছো। আজকে সংরক্ষিত আয় বিবরণীর ছকের যে পরবর্তী যে অংশটুকু, এই ছক কিন্তু এখানে দুইটা না, একটাই ছক। এক ক্লাস স্লাইডে তো আর পুরো ছকটা ধরে না, তাই আমি দুইটা স্লাইড বানিয়েছি। প্রথম অংশে হচ্ছে সবগুলো যোগ হবে, যোগ করে দ্বিতীয় স্লাইডে যেগুলো এখন আজকে যে এখন দেখাচ্ছি তোমাদেরকে, এই সবগুলা যোগ হবে। এগুলা যোগ করে উপরে যেটা ছিল, মানে এখানে এই যে বিগত বছরের নিট লাভ এবং চলতি বছরের নিট লাভ, দাবিহীন লভ্যাংশের অবলোপন, আয়কর ফেরত, আবার আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর, এই যে রেজাল্টটা বের হচ্ছে এখানে তোমার, এই রেজাল্টটা এখানে যেটা বের হলো আর কি, এইটা থেকে তোমরা যে কাজটা করবা, মানে আমি বলতে চাচ্ছি এই যে রেজাল্টটা এখানে বের হলো, এই রেজাল্টটা থেকে তোমাদের পরবর্তী যে রেজাল্টটা আসছে, এই রেজাল্টটা এটা বিয়োগ করবা। অর্থাৎ প্রথম যে রেজাল্টটা বের হয়েছে, এটা থেকে এই রেজাল্টটা যদি বিয়োগ করো, তাহলে এইটা বের হবে। এটার নাম হবে সমাপনী সংরক্ষিত আয়, অর্থাৎ সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। এটা করার মাধ্যমে তোমার সংরক্ষিত আয় বিবরণী করা শেষ হবে। তো তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যোগের মধ্যে আয়কর লিখছি, আয়কর সঞ্চিতি লিখছি।
আমি আবার বলি, দেখো এখানেও লেখা আছে আয়কর সঞ্চিতি মাইনাস আয়কর, আবার এখানেও লেখা আছে আয়কর বাদ আয়কর সঞ্চিতি। অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, প্রত্যেকটা অঙ্কের মধ্যেই থাকবে। দুই জায়গায় এটা কিভাবে যায় এটা তোমরা জেনে রাখো, দুই জায়গায় কিন্তু যাবে না, যাবে কিন্তু যে কোনো এক জায়গায়। এখন কোথায় কখন কোথায় যাবে এটা তোমরা জেনে রাখো। যদি না বুঝতে পারো, আমার কথা যদি কারো প্রবলেম হয় আমাকে বলো, এখান থেকে তোমরা প্রশ্ন করো। খেয়াল করে শোনো, আর্থিক বিবরণী করার জন্য একটা রেওয়া মিল দেওয়া থাকবে। ওই রেওয়া মিলের মধ্যে আয়কর আর আয়কর সঞ্চিতি এই দুটো জিনিস থাকবে। রেওয়া মিলের মধ্যে আয়করও থাকবে, আয়কর সঞ্চিতি থাকবে। এই রেওয়া মিলের আয়কর সঞ্চিতিকে বলা হয় পুরাতন আয়কর সঞ্চিতি, অর্থাৎ এটা গত বছর রাখা হয়েছিল চলতি বছরের আয়কর পরিশোধ করার জন্য। কথাটা খেয়াল করে শোনো, যে আয়কর আগে রাখা হয়েছিল বিগত বছরে, যেটা রেওয়া মিলে দেওয়া আছে, আয়করও দেওয়া আছে, আয়কর সঞ্চিতিও দেওয়া আছে। কোথায় দেওয়া আছে? রেওয়া মিলে। তাহলে রেওয়া মিলের আয়কর এবং আয়কর সঞ্চিতি দুইটার মধ্যে যদি আয়কর সঞ্চিতি বড় হয় আর আয়কর ছোট হয়, কথাটা খেয়াল করে শোনো, যদি আয়কর সঞ্চিতি বড় হয় আয়কর ছোট হয়, তাইলে এখানে আসবে, মানে এই যোগের ঘরে আসবে, যোগের মধ্যে আসবে। আর যদি আয়কর বড় হয় আয়কর সঞ্চিতি ছোট হয়, তাহলে এখানে আসবে, বিয়োগের মধ্যে আসবে, যে আয়কর মাইনাস আয়কর সঞ্চিতি। তোমরা কি আমার কথাটা বুঝছো না বুঝো নাই? না, একবার বলেন। আবার বলবো, ফাইন, খেয়াল করো, আয়কর আর আয়কর সঞ্চিতি দুইটি দেওয়া থাকবে রেওয়া মিলে। যেহেতু রেওয়া মিলে দেওয়া থাকবে, সেহেতু এই দুইটা জিনিস একবারে যাবে সংরক্ষিত আয় বিবরণীতে। তবে যদি আয়কর সঞ্চিতি বড় হয়, তাহলে এই যোগের মধ্যে আসবে আয়কর সঞ্চিতি আগে মাইনাস আয়কর, আয়কর সঞ্চিতি বাদ আয়কর, আয়কর সঞ্চিতি বাদ আয়কর। এটা কখন? যদি আয়কর সঞ্চিতি বড় হয়। আর যদি আয়কর বড় হয় আয়কর সঞ্চিতি ছোট হয়, তাহলে বাদের মধ্যে আইসা আগে আয়কর লিখবা, এখান থেকে বাদ দিবা আয়কর সঞ্চিতি। কথা বুঝছো না বোঝো নাই? জি স্যার। এই দুইটা কোথায় থাকবে? আয়কর আর আয়কর সঞ্চিতি কোথায় থাকবে? রেওয়া মিলে নাকি সমন্বয়ে? রেওয়া মিলে। রেওয়া মিলে। আয়কর বড় হইলে আয়কর সঞ্চিতি ছোট হইলে আসবে বাদের মধ্যে, আয়কর থেকে আয়কর সঞ্চিতি বাদ। আর যদি আয়কর সঞ্চিতি বড় হয়, তাহলে আসবে যোগের মধ্যে আয়কর সঞ্চিতি লিখা বাদ আয়কর। কথা মন থাকবে তোমাদের? খাতা লিখে রাখতে পারো তোমরা আমার কথাটুকু, যে আয়কর আর আয়কর সঞ্চিতি রেওয়া মিলে দেওয়া থাকবে। যে আয়কর সঞ্চিতি বড় হয় আয়কর ছোট হয়, তাহলে যোগের মধ্যে আসবে আয়কর সঞ্চিতি বাদ আয়কর। আর যদি রেওয়া মিলে আয়কর বড় হয় আয়কর সঞ্চিতি ছোট হয়, তাহলে বাদের মধ্যে আসবে আয়কর লেখা বাদ আয়কর সঞ্চিতি। তোমাদের কি আমার কথা মন থাকবে কি? জি স্যার। ওকে, ফাইন, ভেরি গুড। যদি মনে থাকে, তাহলে এবার আরেকটা কথা শোনো, সেটা হইলো একটা আয়কর সঞ্চিতি সমন্বয় দেওয়া থাকতে পারে। একটা আয়কর সঞ্চিতি সমন্বয় দেওয়া থাকতে পারে। যদি আয়কর সঞ্চিতি
সমন্বয়ে দেওয়া থাকে, মানে এভাবে লেখা থাকবে যে নিট লাভের 10,000 টাকা বা নিট লাভের 20,000 টাকা, অথবা নিট লাভের নিট লাভের 10% আয়কর সঞ্চিতি রাখো, এরকম কথা বলা থাকতে পারে। কথাটা আমি আবার বলি, সমন্বয়ে বলা থাকতে পারে নিট লাভের 10,000 টাকা বা 20,000 টাকা, যে কোনো অ্যামাউন্ট বলা থাকতে পারে যে আয়করের জন্য সঞ্চিতি রাখতে বলা থাকতে পারে। যদি এরকম বলা থাকে তাহলে ওইটা এই সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে আসবে না, ওইটা যাবে তোমার বিশদ আয় বিবরণীতে, বিশদ আয় বিবরণীতে এবং চলতি দায়। বিষয়টা আমি আবার বলি, যদি আয়কর সঞ্চিতি সমন্বয়ে থাকে, সমন্বয়ে, তাহলে সেটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে না, এটা যাবে বিশদ আয় বিবরণীতে এবং চলতি দায়ের ঘরে। এটা আবার নতুন আয়কর সঞ্চিতি, এটা নতুন আয়কর সঞ্চিতি। তোমরা আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে আমাকে একজনে উত্তর দাও। আহ, মালিহা, কি আমার কথা শুনতে পেরেছো মালিহা? মালিহা? জি স্যার। হ্যাঁ মালিহা বলো, সমন্বয়ের আয়কর সঞ্চিতি কোথায় কোথায় যাবে? সমন্বয়ের আয়কর সঞ্চিতিটা কোথায় যাবে? কে বলতে পারবা, কে বলতে পারবা? স্যার আমি বলবো, বলো। বিশদ আয় বিবরণীতে আসবে, আর সংরক্ষিত আয় বিবরণীতে যাবে না। সমন্বয়ের আয়কর সঞ্চিতি। না, ঠিক হয়নি। আর কে বলতে পারবা? কারিমা কইতে পারবা? সমন্বয়ের আয়কর সঞ্চিতি কোথায় কোথায় যাবে? তাহমিনা ভালো করে মনোযোগ খেয়াল করে বলো। কারিমা বলো দেখি, কোথায় যাবে সমন্বয়ের আয়কর সঞ্চিতি? এটা প্রত্যেকটা অঙ্কের মধ্যে থাকবে এবং এটা এই জায়গাটায় ম্যাক্সিমামের ভুল হয়, এই আয়কর সঞ্চিতি লেখাটা ম্যাক্সিমামদের ভুল হয়। সুতরাং তোমরা এই কথাটা গুরুত্ব দিয়ে শুনবা, খেয়াল করে শুনবা। আমি কথাটা আরেকবার বলে দেই, সমন্বয়ের আয়কর সঞ্চিতিকে বলা হয় নতুন আয়কর সঞ্চিতি। সমন্বয়ের আয়কর সঞ্চিতি হচ্ছে নতুন আয়কর সঞ্চিতি। এটা একবার যাবে বিশদ আয় বিবরণীতে, নিট মুনাফার নির্ণয়ের আগে যেটা আমরা বের করি, কর পূর্ব নিট লাভ মাইনাস আয়কর সঞ্চিতি, পরে হয় করবাদ নিট লাভ, বিশদ আয় বিবরণীতে। সবার শেষে আমরা পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় যোগ করে অপরিচালন ব্যয় বাদ দিলে হয় কর পূর্ব নিট মুনাফা। ওই কর পূর্ব নিট মুনাফা বের করার পরে বাদ দিব আয়কর সঞ্চিতি, যেটা সমন্বয়ে দেওয়া আছে। অর্থাৎ সমন্বয়ের আয়কর সঞ্চিতি কর পূর্ব নিট মুনাফা থেকে মাইনাস করে আমরা বের করি কর বাদ নিট মুনাফা। সুতরাং সমন্বয়ের আয়কর সঞ্চিতি একবার যাবে বিশদ আয় বিবরণীতে, আরেকবার যাবে আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের ঘরে, দুই জায়গায়, আর কোথাও যাবে না। তাহলে কথাটা খেয়াল রাখো, সমন্বয়ের আয়কর সঞ্চিতি দুই জায়গায় যাবে, একবার বিশদ আয় বিবরণীতে কর পূর্ব নিট মুনাফা থেকে বাদ যাবে, আবার যাবে চলতি দায়ের ঘরে আর্থিক অবস্থার বিবরণীতে। এই সমন্বয়ের আয়কর সঞ্চিতি সংরক্ষিত আয় বিবরণীতে যাবে না। কথা বুঝছো না বোঝো নেই? এবার বলো যে সমন্বয় আয়কর সঞ্চিতি কোথায় কোথায় যাবে, কে বলতে পারবা বলো।
ফাতেমা বলো। স্যার আর্থিক বিবরণীর কোথায়? সমন্বয় আকর্ষণ কোথায় যাবে বলো? প্রথমে বিশ্বদায় বিবরণী থেকে কর পূর্ব নিট মুনাফা থেকে বাদ যাবে, বাদ যাবে। তারপর আর্থিক অবস্থার বিবরণীতে যাবে। বিবরণী কোথায় যাবে? চলতি দায়ের ঘরে, চলতি দায়ের মধ্যে যাবে। ঠিক আছে, জি ভেরি গুড। স্যার। খাতায় লিখে রেখো, কারণ আয়কর আর আয়কর সঞ্চিতি সেকেন্ড পেপারের আর্থিক বিবরণীতে থাকবেই, মাস্ট। তোমরা নোটটা লিখে রেখো যে সমন্বয়ের আয়কর সঞ্চিতি দুই জায়গায় যাবে, একবার করপূর্ব নিট মুনাফা থেকে বাদ যাবে, আর একবার আর্থিক অবস্থার বিবরণীর চলতি দায়ের ঘরে যাবে। এবার আমায় বলো, আরেকজন বলো যে কেউ, যে রেওয়া মিলের আয়কর আর আয়কর সঞ্চিতি ওইটা কোথায় যাবে? রেওয়া মিলেরটা যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে। যেটা রেওয়া মিলে দেওয়া থাকবে আয়কর আর আয়কর সঞ্চিতি, এটা কোথায় যাবে? স্যার সংরক্ষিত আয়ে যাবে। সংরক্ষিত আয় বিবরণী যাবে। ভেরি গুড, সংরক্ষিত আয় বিবরণীতে যাবে। এবং এখানে খেয়াল রাখতে হবে আয়কর বড় নাকি আয়কর সঞ্চিতি বড়। যদি আয়কর সঞ্চিতি বড় হয় তাহলে যোগের ভাগে লিখতে হবে, আর যদি আয়কর বড় হয় তাহলে বাদের অংশে লিখতে হবে। লিখে আমরা সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত বের করব। সংরক্ষিত আয়ের যে উদ্বৃত্তটা বের হইলো, এটা চলে যাবে আবার তোমার আর্থিক অবস্থার বিবরণীতে মালিকানা সত্ত্বের ভাগে। যাক, আমার মনে হয় তোমরা আয়কর আর আয়কর সঞ্চিতির ব্যাপারটা পারবা। এটা আজকে তোমাদের জন্য আলোচনা করা হলো। এটা তোমরা খাতায় প্রয়োজনে লিখে রাখবা কোনটা কোথায় যাবে, এটা আমাদের কাজে লাগবে। এবার আসো লভ্যাংশ প্রদান, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এই যে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা রেওয়া মিলে দেওয়া থাকে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশটা রেওয়া মিলে দেওয়া থাকে, এটা এখানে আসবে বাদের মধ্যে। লভ্যাংশ প্রদান, এটাও রেওয়া মিলে দেওয়া থাকে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, লভ্যাংশ প্রদান, এই জিনিসগুলো থাকে রেওয়া মিলে। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কি জিনিস, কাকে বলে, তোমরা কি কেউ জানো? অন্তর্বর্তীকালীন লভ্যাংশ কাকে বলে এটা তোমরা কেউ জানো কিনা, পারো কিনা? না স্যার। তাহলে খেয়াল করে শোনো, আমি বলছি সহজ বিষয়, তারপরে খেয়াল করে শোনো। তোমরা আমাকে বলো, একজনের উত্তর দাও যে মানুষ শেয়ার কেন কিনে, শেয়ার কিনে কেন? কোম্পানির কাছ থেকে মানুষ শেয়ার কেন কিনে? শেয়ার কেনার উদ্দেশ্য কি, কারণ কি? বলো বলো। না, না পারলে ও বলো, ভুল হোক না, অসুবিধা কি? ভুল হলেই তো শুদ্ধ হবে, ভুল হওয়ার জন্য তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেউ বলতে পারতেছো না শেয়ার কেন কিনে? লভ্যাংশ পাওয়ার জন্য। হ্যাঁ, লভ্যাংশ পাওয়ার জন্য। ভেরি গুড, এই তো লভ্যাংশ, লাভের জন্য শেয়ার কিনে। বিভিন্ন কোম্পানির শেয়ারই কিনে লাভ পাওয়ার জন্য, মুনাফা পাওয়ার জন্য। মালিক হয়তো লাভের আশায়। হ্যাঁ, ধন্যবাদ ফাতেমাকে, যে লভ্যাংশ পাওয়ার জন্য শেয়ার কিনে। তো এই লভ্যাংশ একজন শেয়ার হোল্ডারকে দেওয়া হয় বছরের শেষে, অর্থাৎ সারা বছর ব্যবসা করার পরে বছরের শেষে হিসাব কিতাব করে লভ্যাংশ দেওয়া হয়। কেমন? অনেক কোম্পানি আছে যারা ভালো কোম্পানি, যারা জানে আমার নিশ্চিত লাভ হবে, একটা শেয়ারের পিছনে আমার 5 টাকা লাভ হবে, এরকম মনে মনে করো মিনিমাম 5 টাকা বা ভালো লাভ হবে, এটা যারা জানে কনফার্ম, এরকম কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে সন্তুষ্ট রাখার জন্য, খুশি রাখার জন্য, কোম্পানির সুনাম অর্জন করার জন্য, ওইসব কোম্পানি যারা কনফার্ম শিওর যে জানে লাভ হবেই তাদের, তারা বছরের শেষের অপেক্ষা না করে
বছরের মাঝামাঝি সময়ে ধরো 5 টাকা লাভ হবে, এর মধ্যে 2 টাকা আগেই দিয়ে দেয়, বছরের মাঝামাঝি দিয়ে দেয়। বছরের শেষে আবার হিসাব করে আরো যদি লাভ হয় সেটা আবার বছরের শেষে দেয়। তো হিসাব কাল শেষ হওয়ার আগে, বছরের ভিতরে মাঝামাঝি সময়ে বা হিসাব কাল শেষ হওয়ার পূর্বে যদি শেয়ার হোল্ডারকে কোনো লভ্যাংশ কোম্পানি দিয়ে দেয়, তাকে বলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। মানে বছরের মাঝকালীন সময়ে, অন্তর্বর্তীকালীন বলতে বোঝায় হিসাবের মাঝামাঝি, হিসাবের অভ্যন্তরে যদি আগেই লভ্যাংশ দিয়ে দেয়, এটার বলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ। এটা রেওয়া মিলে দেওয়া থাকবে, এটা সংরক্ষিত আয় বিবরণীর মধ্যে যাবে, একবারই যাবে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? আরেকটা হচ্ছে লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান এটা সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, এটাও থাকে রেওয়া মিলে, এটাও রেওয়া মিলে দেওয়া থাকে। এরপরে যেগুলো রয়েছে বাকি সবগুলো যেটা আছে এখান থেকে এই পর্যন্ত, এই জিনিসগুলো থাকবে সমন্বয়ে, এগুলো তোমার সমন্বয়ে দেওয়া থাকবে। কেমন? এই পর্যন্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো থাকবে সমন্বয়ে। এটি খেয়াল করো, এটা আমি বলেছি প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ, এগুলি সমন্বয়ে বলে দেবে যে শেয়ার মূলধনের 5%, 10% বা শেয়ার প্রতি 2 টাকা, 1 টাকা লভ্যাংশ ঘোষণা করা হলো বা লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করা হলো, এটি সমন্বয়ে উল্লেখ করা থাকবে। তো সমন্বয়ে উল্লেখ করা থাকলে এটাকে বলা হয় প্রস্তাবিত অথবা ঘোষণাকৃত, মানে লভ্যাংশ দেওয়ার ঘোষণা করা হয়েছে। তো যদি এরকম লভ্যাংশ দেওয়ার ঘোষণা করা হয়, প্রস্তাব করা হয়, সেই প্রস্তাবিত লভ্যাংশ যাবে এখানে আসবে এই সংরক্ষিত আয় বিবরণীতে। যেহেতু সমন্বয়ের আইটেম 2 বার যায়, সেহেতু এটা আবার যাবে এই প্রস্তাবিত লভ্যাংশ চলতি দায়ের ঘরে যাবে, চলতি দায়। তাহলে একবার সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, আরেকবার চলতি দায়ের ঘরে যাবে প্রস্তাবিত লভ্যাংশ, যেটা এটা বলছিলাম। কথা বুঝতে পেরেছো? বলো আমাকে, জি স্যার। প্রস্তাবিত লভ্যাংশ কোথায় কোথায় যাবে? সংরক্ষিত আয়ের সংরক্ষিত আয় বিবরণীতে এটা কোথায় দেওয়া থাকবে, রেওয়া মিলে না সমন্বয়ে? সমন্বয়ে সমন্বয়ে থাকবে। আর লভ্যাংশ প্রদান এটা কোথায় থাকবে? লভ্যাংশ প্রদানটা রেওয়া মিল। রেওয়া মিলে। রেওয়া মিলে রেওয়া মিলেরটা শুধু একবারই যাবে, এখানে যাবে। আর সমন্বয়ে প্রস্তাবিত লভ্যাংশ বা ঘোষণাকৃত লভ্যাংশ এটা 2 বার যাবে, একবার এখানে যাবে, আবার চলতি দায়ের ঘরে যাবে। তোমরা কথাগুলো খাতায় তোমাদের সাথে সাথে লিখে রেখো যে কোথায় কোথায় যাচ্ছে। সঞ্চিতি তহবিলে স্থানান্তর, এটাও সমন্বয়ে থাকবে, এটাও সমন্বয়ে থাকবে। বলে দিবে নিট লাভের 10,000 টাকা বা নিট লাভের 8,000 টাকা বা নিট লাভের 5% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো। সঞ্চিতি তহবিল মানে হচ্ছে সাধারণ সঞ্চিতি, কারবারের প্রয়োজনে যাতে ভবিষ্যতে কোনো জরুরি প্রয়োজন পড়লে সেই তহবিল থেকে কাজে লাগানো যায়, ব্যবহার করা যায়। এজন্য অধিক লাভ হইলে কোনো বছর সেই লাভের একটা অংশ সঞ্চয় রাখা হয়, জমা রাখা হয়। তো সমন্বয়ে বলে দিবে যে সঞ্চিতি তহবিলের একটা অংশ, যেটা বলে দিবে 10,000, 5,000, 20,000 বা পার্সেন্ট দিয়ে বলতে পারে যে এত টাকা সঞ্চিতি তহবিলে স্থানান্তর করো, এটা সমন্বয়ে বলে দিবে। এটা একবার যাবে এই সংরক্ষিত আয় বিবরণীতে, আরেকবার যাবে আর্থিক অবস্থার বিবরণীতে। আমাদের আর্থিক অবস্থার বিবরণীর যে 4টা ধাপ রয়েছে, একটা ধাপের নাম হলো সঞ্চিতি ও উদ্বৃত্ত, ওইখানে সাধারণ সঞ্চিতির সাথে গিয়া যোগ হবে। আর্থিক অবস্থার বিবরণীতে সাধারণ সঞ্চিতির সাথে গিয়া যোগ হবে, 2 জায়গায় যাবে। তাহলে আবার বলছি, সঞ্চিতি তহবিলের স্থানান্তর যদি প্রশ্নে দেওয়া থাকে সমন্বয়ে, তাহলে একবার যাবে
সংরক্ষিত আয় বিবরণীতে আরেকবার আর্থিক অবস্থার বিবরণীতে গিয়ে সাধারণ সঞ্চিতির সাথে যোগ হবে। ঠিক আছে, এবার আসো লভ্যাংশ সমতাকরণ তহবিল। এটাও সমন্বয়ে বলে দিবে, সমন্বয়ে থাকবে, বলবে লভ্যাংশ সমতাকরণ তহবিলে 10,000 টাকা বা 20,000 টাকা বা 5,000 টাকা স্থানান্তর করো। লভ্যাংশ সমতাকরণ তহবিলটা কি এটা আগে জেনে রাখো, জিনিসটা কি। ইংরেজিতে বলা হয় ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড। ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড জিনিসটা হইল একটা কোম্পানির সব সময় মানে বিভিন্ন বছর লাভ একরকম হয় না। কোনো বছর লাভ কম হয়, কোনো বছর বেশি হয়, কোনো বছর লোকসান হয়ে যেতে পারে। দেশের আর্থিক অবস্থা, দেশের অর্থনৈতিক পরিবেশ, রাজনৈতিক পরিবেশ, বিভিন্ন মহামারী, বিভিন্ন কারণে ব্যবসা বাণিজ্যের উত্থান পতন তো থাকে, সবসময় লাভ একরকম হয় না। তাই কোনো বছর যদি তুমি একটা শেয়ার হোল্ডারকে লাভ দেও 20 টাকা, যে একজনরে একবার লাভ দিলে 20 টাকা এক শেয়ার প্রতি, আবার লাভ দিলে 2 টাকা, তাহলে শেয়ার হোল্ডার নিশ্চয়ই কোম্পানির প্রতি অসন্তুষ্ট হবে, সন্দেহ করবে যে আগেরবার লাভ 20 টাকা দিল, এবার 2 টাকা দিল, নিশ্চয়ই কোম্পানি এখানে কোনো 2 নম্বরই করেছে, কারচুপি করেছে, বা আমাকে টাকা কম দিয়েছে। এরকম যাতে শেয়ার হোল্ডারদের কোম্পানির প্রতি অবিশ্বাস, অনাস্থা না হয়, সেজন্য যে বছর লাভ বেশি হয়ে যায় সেই বছর লাভের সব টাকা শেয়ার হোল্ডারদেরকে না দিয়া একটা টাকা ফান্ড হিসেবে রেখে দেওয়া হয়, লভ্যাংশের ফান্ডে। যদি কোনো বছর লাভের পরিমাণ বেশি কমে যায়, কম হয়, তখন ওই ফান্ড থেকে কিছু টাকা দিয়ে লভ্যাংশ একটু বাড়ায় দেওয়া হয়, যাতে আগের বছরের সাথে একটা মিল থাকে। ধরো আগের বছর দিল 20%, এবার দিল 18% বা 16%, যাতে কাছাকাছি থাকে, একটা মিল থাকে। এই লভ্যাংশ একটা মিল রাখার জন্য যে ফান্ড তৈরি করা হয় তার নাম হইল লভ্যাংশ সমতাকরণ তহবিল। এই তহবিলে টাকা দিয়া শুধু লভ্যাংশ দেওয়া হয়, অন্য কোনো কাজে ব্যবহার করা হয় না। তো যদি লভ্যাংশ সমতাকরণ তহবিলে টাকা স্থানান্তর করতে বলা থাকে, তাহলে এটা এই সংরক্ষিত আয় বিবরণীতে যাবে, এটা সমন্বয়ে দেওয়া থাকবে। সমন্বয়ে বলে দিবে যে লভ্যাংশের একটা অংশ বা লাভের নিট লাভের একটা অংশ লভ্যাংশ সমতাকরণ তহবিলে স্থানান্তর করো, এটা এখানে যাবে। এটা আবার আর্থিক অবস্থার বিবরণীর সঞ্চিতি ও উদ্বৃত্তের ঘরে, মানে মালিকানা সত্ত্বের ঘরে যাবে। সঞ্চিতি ও উদ্বৃত্তের ঘরে এটা আবার আর্থিক অবস্থার বিবরণীতে যাবে, অর্থাৎ 2 জায়গায় যাবে, একবার সংরক্ষিত আয় বিবরণীতে, আবার আর্থিক অবস্থার বিবরণীর সঞ্চিতি ও উদ্বৃত্তের কলামে। এছাড়া যদি অন্য কোনো ফান্ড, প্রতিপূরক তহবিল, পরিপূরক তহবিলের স্থানান্তর, আরো কোনো স্থানান্তরের কথা থাকে, অন্যান্য স্থানান্তর আমি লিখেছি এখানে, অন্য কোনো স্থানান্তর যদি বলা থাকে যে বন্যা ত্রাণ তহবিলে স্থানান্তর করো, মেধাবী বৃত্তি তহবিলে স্থানান্তর করো, তাহলে এগুলো এখানে আসবে। এগুলো আবার ওই দায়ের ঘরে যাবে, সঞ্চিত উদ্বৃত্তের ঘরে যাবে। এগুলো সব লেখার পরে এই যে আমরা সবগুলা বাদ দিলাম, এখান থেকে শুরু করে এই যে এ পর্যন্ত যেগুলো লিখলাম, এই সবগুলো যোগ করে এটা এখানে আসলো। এবার উপরের যে যোগটা ছিল, উপরের যে টাকাটা ছিল, ওই টাকা থেকে এটা বাদ দিলে পরে এই টাকাটা বের হইলো। এটার নাম হলো সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত, এটা এখানে লেখা থাকবে যে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত, এটা এখানে লিখতে হবে। আমি যদি এখানে এটা কথাটা লিখি নাই, এটা লেখা হবে সংরক্ষিত আয়ের সমাপনী উদ্বৃত্ত। একটা অঙ্কে এতগুলো আইটেম থাকবে না, 2-3টা আইটেম থাকবে। এটা খুবই সহজ, 4 নাম্বার পাওয়া খুবই সহজ। বলো এই সংরক্ষিত আয় বিবরণী নিয়ে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা?
যেগুলো আলোচনা করেছি কোনোটা বুঝো নাই এরকম কেউ আছে কিনা বলো? না স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। কারোই প্রবলেম নেই, সবাই বুঝতে পেরেছো? বুঝতে পারলে ভেরি গুড। যে এটা কিন্তু পরীক্ষায় 4 নাম্বার পাওয়ার জন্য একটা সহজ উপায়। তোমার এখানে এই তিনটা থাকবে রেওয়া মিলে, এই তিনটা থাকবে রেওয়া মিলে, আর এগুলো থাকবে সমন্বয়ে। সমন্বয়ের আইটেমগুলো দুইবার যাবে, একবার সংরক্ষিত আয় বিবরণীতে, আবার আর্থিক অবস্থার বিবরণীতে। সুতরাং তোমরা এগুলো একটু ভালো করে বাসায় দেখো। আমি তো আবার তোমাদের এই ভিডিওটা ক্লাসে তোমাদের গ্রুপে দিব, তোমরা একটু ভালো করে দেখো, দেখলে আশা করি ইনশাল্লাহ পারবা। তো আমি যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে যে আমি চাচ্ছিলাম আর একটু রেওয়া মিল নিয়ে আলোচনা করব, ক্লাসের সময় আছে মাত্র 1 মিনিট। কতগুলো এই যে দেখো আমি স্লাইডটা দিয়ে রাখছি তোমাদের সামনে, এটার মধ্যে কিছু রেওয়া মিলে আমি কিছু তথ্য লিখছি। প্রারম্ভিক মজুত পণ্য, বিনিয়োগ, ঋণ, বেতন, ভাড়া, মজুরি, বিনিয়োগের সুদ। খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে। এই যে তারিখের ব্যাপারগুলো, এখানে তারিখ আছে 31 ডিসেম্বর, এখানে আছে 1/7/18, 1/7/19, এই যে 8 মাস, 5/3 75%। এগুলো নিয়ে আমি আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। আজকে ক্লাসের সময় তো আছে মাত্র 1 মিনিট, আজকে শেষ করতে পারবো না, নেক্সট ক্লাসে আলোচনা করব। তো তোমাদের কাছে আমার পরামর্শ থাকবে যে তোমরা সংরক্ষিত আয় বিবরণীর ছকটা ভালো করে পড়বা, বিশদ আয় বিবরণীর ছকটা ভালো করে পড়বা। আমি উপরে লিখে দিয়েছি প্রত্যক্ষ ব্যয় কোনগুলো, পরোক্ষ ব্যয় কোনগুলো। তোমরা কিন্তু স্লাইড দেখে দেখে পড়বা না, ওখান থেকে খাতায় লিখে নিবা। আগে স্লাইড দেখে দেখে স্লাইডটাকে জুম করে মিনিমাইজ করে ওইখান থেকে তোমরা খাতায় লিখবা। পরোক্ষ ব্যয়ের নামগুলো কিন্তু আমি লিখে দিয়েছিলাম তোমাদেরকে, কোনগুলো পরোক্ষ ব্যয়, কোনগুলো অপরিচালন ব্যয়, কোনগুলো অপরিচালন আয়, পরিচালন আয়। এগুলা লিখে তারপরে তোমরা বাসায় পড়বা। ইনশাল্লাহ যদি এই বিষয়গুলো পারো তাহলে আর্থিক অবস্থার বিবরণী তোমরা পারবা। আমি আগামী ক্লাসে তোমাদেরকে এই রেওয়া মিলটা নিয়ে আলোচনা করব, আর কয়েকটা সমন্বয়, গুরুত্বপূর্ণ কয়েকটা সমন্বয় আলোচনা করে তারপরে তোমাদেরকে আমি অঙ্ক করাবো। তখন তোমরা অঙ্ক নিজেরা করতে পারবা ইনশাল্লাহ। ঠিক আছে? জি স্যার। এখনই ক্লাসের সময় আমাদের শেষ হয়ে যাবে। তো তাহলে তোমাদেরকে আজকে ক্লাস তাহলে এখনই শেষ করছি। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, থ্যাংক ইউ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম হ্যাঁ কারিমা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটু ভালো করে স্যার পড়ো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাই একটু ভালো করে পড়ো বাসা। হ্যাঁ, ওকে, জি থ্যাংক ইউ। স্যার। থ্যাংক ইউ।